তুমি যেভাবে রয়েছো তো ওর মুখে হাত দেওয়ার চেষ্টা করা হয় এবং ওকে বলা হয় এটা কি আসল অরিজিনাল নকল নাকি। পুলিশ অফিসার দিকে দেখতে গেলে যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু একটা মেয়ের এরকম একটা অন্যায় হয়েছে মেয়েটার সাথে, তার জন্য কিন্তু আমরা সবাই মানে কেউ কিন্তু ভেদাভেদ করে কে ছেলে কে মেয়ে কে পুরুষ, আমরা সকলে মিলে তার প্রতিবাদ মিছিলে কলকাতায় সত্যি কথা বলতে কলকাতায় আর্টিস্টদের তো কতটা কম বেরিয়েছে, কিন্তু আমাদের দিকে দৃষ্টিটা থাকে অন্যরকম, যেমন মানে অন্য গ্রহ থেকে কেউ এসছে সেরকম একটা দেখায়। ওটা একটা মানে আমরা তো ভীষণ হাস্যস্কর বস্তু অন্যদের কাছে, তো সেই জন্য তাদের কাছে হয়তো সেই জিনিসগুলো আমাদের সাথে পাওয়া। মেয়েরা যদি ট্রান্সফর্ম করে একটা পুরুষের মতো ড্রেস আপ করে, সমাজ তাকে বলে হচ্ছে খুব স্মার্ট ওবিডিয়েন্ট, মানে দেখতে ভালো লাগছে এরকম একটা ব্যাপার। কিন্তু পুরুষেরা যখন ট্রান্সফর্ম হয়ে একটা মেয়ের মতন শাড়ি পরে বা আচরণ করে তখন তাকে বলা হয় মেয়ের জন্য। প্লাস ওইখানে যখন ওরকম ঝামেলা হচ্ছে সেই মতো অবস্থায় প্রচুর ছেলে মেয়ে উভয় ওখান থেকে পাস করেছে, কেউ কিন্তু মানে আমাদের গোষ্ঠীর সবাইকে আরেকবার স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে। আমি চন্দন চৌধুরী। তো আজকের পডকাস্টের বিষয়বস্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে বাংলাতে এই টপিকের উপর পডকাস্ট হয়নি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যেটা শুনবেন সেটা ফার্স্ট টাইম শুনবেন, আর পডকাস্টটি সম্পূর্ণ দেখে যাবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, কারণ আমরা এই শ্রেণীর মানুষদের একটা আমাদের কাছে জায়গা অবশ্যই আছে, আর আমরা যে ভাবনা চিন্তা রাখি সেইটা আমাদের পরিষ্কার হওয়া অবশ্যই দরকার। তো বেশি দেরি না করে আমি ডেকে নেবো আজকের গেস্ট আমাদের ঋত্বিক দাসকে। নমস্কার। আচ্ছা, মানে এখন কি করা হচ্ছে বলো? বেসিক্যালি আমি একজন ভরতনাট্যম নৃত্যশিল্পী, তো আমার একটা ছোট্ট ডান্স গ্রুপ রয়েছে রেইনবো নামে, তো সেটা নিয়ে এখন কাজ চলছে কলকাতার মধ্যে বাইরে, বিদেশে যাওয়ার প্ল্যানিং চলছে। কলকাতায় সত্যি কথা বলতে কলকাতায় আর্টিস্টদের তো কতটা কম, তো ম্যাক্সিমাম শো আমার বাইরেই হয়, তবে কলকাতার মধ্যে বিভিন্ন জায়গাতেই হয় টুকটাক হলে। আচ্ছা, তো এই নৃত্যের সঙ্গে কতদিন ধরে জড়িত? প্রায় 16 বছর, 16 থেকে 17 বছর। 16 থেকে 17 বছর। তো মানে এই প্যাশনটা কেন? প্যাশনটা প্রথমত মানে ফার্স্ট লাইফের ফার্স্ট দিকটাতে আমি পেন্টিং করতে ভালোবাসতাম, এবং পেন্টিং এর মধ্যে আমি মাইথোলজির সব ক্যারেক্টারসদেরই আঁকতাম, যেমন দুর্গা, কালী, ওদের প্রতি একটা আলাদা মানে সিম্প্যাথি বা টান রয়েছে। তো যখন দেখলাম যে এই ক্যারেক্টারগুলো মানে ছবিতে আঁকার থেকেও নিজের উপর ফুটিয়ে তোলাটা অনেক সহজ, সেটার মাধ্যম হচ্ছে নাচ, তো সেই জন্যই নাচকে বেছে নেওয়া। আচ্ছা, যেটা মানে মেন কোশ্চেন বা মেনে তুমি একজন ট্রান্সজেন্ডার, এই ডিসিশনটা কেন? ডিসিশন নয়, বেসিক্যালি আমাদের তো শরীরটা একরকম ভাবে জন্মাই আমরা, তো মন থেকে আমরা নিজেদেরকে নারী ফিল করি বা নারী সত্তা আমাদের মধ্যে থাকে, তো সেই জন্যই সেই নারী সত্তাটাকে প্রাধান্য দেওয়ার জন্যই চেঞ্জ। আচ্ছা, মানে এই চেঞ্জটা কিভাবে, মানে তুমি কি ফিজিক্যালি চেঞ্জ করেছো নাকি অনলি ফর মেন্টালি? এখন আমি রূপান্তর কামী, এখন আমি ফিজিক্যালি চেঞ্জ নই, তবে আশা রাখছি খুব তাড়াতাড়ি সেটা সম্ভব হবে। তো আর ট্রান্সজেন্ডার কথাটার অর্থ কিন্তু মানে ফিজিক্যালি চেঞ্জ করতে হবে সেটা মানে ট্রান্সজেন্ডার নয়, মানে আমি বাই মেন্টালি যেটা মনে করবো সেটাই আমার কাছে, মানে আমার মেন্টালিটিটা যদি চেঞ্জ হয় সেটাও আমার কাছে সেটাও ট্রান্সজেন্ডার। মানে এটা তুমি কবে থেকে ফিল করলে, মানে কোন বয়স থেকে ফিল করতে শুরু করলে? প্রথমত তো ম্যাচুরিটি খুব ছোট বয়সে আসেনি, যখন আমি ক্লাস 5 এ পড়ি তখন থেকে আমার ফিল হয় যে আমার মধ্যে অন্য কারোর বাস রয়েছে, বা আমি সেই সত্তাটাকে বেশি প্রায়োরিটি দিতে চাই। আচ্ছা, মানে তোমার বাচ্চাবেলা থেকে কি মানে পছন্দ কি ছিল? পছন্দ আমার দিদির ছিল, মানে দিদির উপর আমার একটা অন্যরকম ছিল, কি বলবো, ক্রাশ না, মানে দিদিকে আমি ফলো করতাম, যে ওর সেই ড্রেস পরা বা ও যেরকম সাজতো সেই জিনিসটা ছোটবেলা থেকেই ভালো লাগতো, কিন্তু কখনো বুঝতাম না যে এইটা এরকম হতে পারে বা এতটা এগোনো যেতে পারে এটা। আচ্ছা, এর জন্য বাড়ি থেকে কোনো প্রবলেম আসেনি? বাড়ি থেকে প্রবলেম বলতে এটা প্রত্যেকের, এটা আমার নিজের জীবন বলে না। রিলেশনশিপ এখন ন্যাচারালি আছে, কিন্তু এবার বোঝানোর উপর ডিপেন্ড করে। প্রথমে তো সবাই বুঝতে চায় না, এবার ধীরে ধীরে বোঝে, তো সেইটার উপর। এখন কি বলছে? কিছুই বলে না এখন, মানে হ্যাঁ ওই আর কি কোন রকম অ্যাকসেপ্ট করেছে। আচ্ছা, সোশ্যালি কোনো বুলিং তো প্রচুর জায়গাতে হতে হয়েছে বা হয় এখনো অবধি, কিন্তু আমি কেয়ার করি না ওগুলো। মানে আমার মনে হয় রাস্তা দিয়ে চলতে গেলে প্রচুর কুকুর যেমন ঘেউ ঘেউ করে, সেরকম প্রচুর মানুষ আছে তাদের নিজেদের মতামত রাখছে, তো সেটা সবসময় গায়ে মাখাটা প্রয়োজন, নিজের লক্ষ্য যদি স্থির থাকে।
আচ্ছা, মানে এটা তুমি ঠিক মানে এক্স্যাক্টলি কোন ইয়ার থেকে তুমি এটা ফিল করেছো নিজের মধ্যে? ইয়ার বলতে তোমার বয়স কত? এখন আমার বয়স হচ্ছে 26 প্লাস। আমি যখন 2014 আমি যখন নাচের মধ্যে ইনভলভ, তো সেই সময় আমি 2014 স্টেট মিউজিক একাডেমি মানে আমাদের রাজ্য সঙ্গীত থেকে সরকারের কাছ থেকে আমি একটা অ্যাওয়ার্ড পাই যে প্রথম পুরুষ নৃত্যশিল্পী স্ত্রী বেশে পারফর্ম করেছে, মানে কলকাতায় ওটা ফার্স্ট টাইম হয়েছিল, আমি করেছিলাম। তো সেই টাইম থেকে আমার সম্পূর্ণরূপে ওই বিষয়টার উপর ন্যাক আসে যে এরকম ভাবে চেঞ্জ করে একটা ভালো কাজ করা যেতে পারে। সেই সেই সময় থেকেই আসে। ওটা কত বছর আগে? 2014-24 10 বছর আগে। মানে 10 বছর ধরে তুমি স্ট্রাগলটা ফেস করছো। চলছে। স্ট্রাগলই বলবো। স্ট্রাগল, অবশ্যই স্ট্রাগল। আর আমাদের সমাজ যতই মুখে বলি না কেন যে আমরা মডার্ন হয়েছি, কিন্তু ভেতরে ভেতরে আমরা এখনো সেই নিচের স্তরেতেই পড়ে আছি, যেটা আমি মনে করি। কেননা একটা মানুষ সে নিজে ঠিক করা উচিত যে সে কিভাবে থাকবে, কি পড়বে, সেটা কেউ বলতে পারে না যে তুমি এটাই পড়ো, তুমি ছেলে হয়েছে বলে তোমাকে এটাই করতে হবে, বা তুমি মেয়ে হয়েছে বলে এটাই করতে হবে। আচ্ছা, এই জার্নিটাতে তোমার সঙ্গে মানে এরকম কোনো বন্ধু এসছে যাকে তুমি স্পেশাল ভাবে থ্যাঙ্কস বলতে চাও, বা যার হেল্পটা তোমার খুবই সাহায্য করেছে? প্রথমত আমার জীবনে আমার নৃত্য গুরু, উনি আমাকে অনেকটা হেল্প করেছেন। মানে তার গ্রুপে অনেক মেয়ে থাকা সত্ত্বেও আমাকে সাপোর্ট করেছে যে তুই এই ট্রান্সফরমেশনটা করে কাজটাকে কর ভালোভাবে, এবং করেছেন। তারপরে আমার জীবনে আমার একজন ফ্রেন্ড ছিল জ্যোতি বলে, ও এখনো আছে ফ্রেন্ড, তো ও আমাকে অনেকটা হেল্প করেছে। প্লাস আমি আমার যাদের নিয়ে স্কুল তৈরি করেছি তারা অলওয়েজ আমার পাশে থাকে, এটা আমার একটা মানে বিগ সাপোর্ট। মানে তাদেরকে নিয়েও যতটা আমি ভাবি তারাও আমাকে নিয়ে ততটাই ভাবে, এটা আমার কাছে একটা খুব ভালো। তোমার যেমন সোশ্যাল নাম আছে ঋত্বিক দাস, এটা কি তোমার অরিজিনাল নাম? হ্যাঁ, আমার অরিজিনাল নামই ঋত্বিক দাস। আমার একটা বাহ্যিক নাম রয়েছে এখনো, যেহেতু আমি ফিজিক্যালি চেঞ্জ নই, তো সেই জন্য সেই নামটা আমি সেইভাবে এখন ইউজ করতে পারছি না। রাত্রি আমার একটা নাম, তো আশা করছি খুব তাড়াতাড়ি সেই নামটায় ভূষিত হবো। কতদিনের মধ্যে? চেঞ্জের তো একটা মানে বিগ প্রসেসিং আছে। হ্যাঁ, মোটামুটি 2 ইয়ার্স 2-3 ইয়ার্স লাগে। আচ্ছা, মানে এটা কোথা থেকে করাবে, বা প্রসেসটা কি? তুমি যদি প্রসেসটা হচ্ছে প্রথমে হচ্ছে একটা কাউন্সিলিং হয়, মেন্টাল কাউন্সিলিং, ডাক্তারের সার্টিফিকেট নিয়ে। দেন ওটা হয় মানে স্পেসিফিক কলকাতায় কোথা আছে? কলকাতায় প্রচুর না, কলকাতায় প্রচুর জায়গায় হচ্ছে। অনেক ডক্টরস আছে যারা বাইরে থেকে পাশ করে এসে এখানে কাজ করছেন। বেসিক্যালি এগুলোর গুড প্রসেসিং হচ্ছে দিল্লিতে ভালো হয় কাজটা, মানে শারীরিক সার্জারি করানোর জন্য যদি পসিবল হয় দিল্লিটা বেটার। ফরেন তো অবশ্যই ভালো, কিন্তু সবার তো আর ফরেনে গিয়ে করাটা পসিবল নয়। কলকাতায় এরকম কোনো জায়গা? কলকাতায় আছে, অনেক জায়গায় আছে, স্পেসিফিক নামগুলো বলতে পারবো না, কারণ আমি বেসিক্যালি চাইছি যে দিল্লি থেকেই করাতে। কারণ দিল্লিতে নরেন্দ্র কৌশিক বলে একজন ডাক্তার আছেন, উনি অনেককে করেছেন এবং ভালোভাবে সাকসেসফুল হয়েছে কাজগুলো। আচ্ছা, না আমি নামগুলো জানার জন্য এই কারণেই বলছি, বা বলার জন্য এই কারণেই বলছি, তার কারণ কারোর হয়তো এটা দেখার পর বা কারোর মনের মধ্যে আছে, সে হয়তো কারোর সঙ্গে কাউন্সিলিং করতে পারছে না বা কথাটা রাখতে পারছে। বেসিক্যালি কাউন্সিলিং করানোর জন্য পার্টিকুলার সার্জারির ডাক্তারের কাছে যেতে হয় না। এটা ডক্টর মানে মেন্টাল ডক্টর যারা হয় ওনাদের কাছে গেলে ওনারা ওটা নিয়ে কথা বলে একটা ভালো গুড সাজেশনস দিতে পারে আর কি। আচ্ছা, আমাদের এই সমাজের মধ্যে এতদিন ধরে কাজ করছো বা করছি, কখনো কি বুলিং এর শিকার হতে হয়েছে বা হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে? হ্যাঁ, হয়নি অবশ্যই, এটা বলবো না, কারণ আমাদের কাজের থ্রুতে বহু জায়গায় যেতে হয়। যেমন সবসময় ওলা উবের বা র্যাপিডো তো পসিবল হয় না, বাস ট্রেন আমাদের যেতে হয় সেখানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে বেরানোর সেজেগুজে বেরালে মানে সবাই হয়তো বেরিয়েছে, কিন্তু আমাদের দিকে দৃষ্টিটা থাকে অন্যরকম, যেমন মানে অন্য গ্রহ থেকে কেউ এসছে সেরকম একটা দেখার ভঙ্গিমা। তো সেই সব বিষয়গুলো তো হয়ই। প্লাস অনেক সময় আছে হট করে মানে অনেকটা রাস্তা রয়েছে সাইডে, হয়তো গায়ের মধ্যে থেকে না গেলে তার হয়তো মানে স্যাটিসফ্যাকশন হচ্ছে না, তো সেরকম হ্যাঁ মানে ওটা একটা মানে আমরা তো ভীষণ হাস্যস্কর বস্তু অন্যদের কাছে, তো সেই জন্য তাদের কাছে হয়তো সেই জিনিসগুলো আমাদের সাথে করাটা খুব ইজি হয়ে গেছে এটাই। আচ্ছা, ট্রান্সজেন্ডার মানে আমরা যেটা ট্রান্সজেন্ডার মানে যেটাকে বুঝি যে একটা জেন্ডারে ছিল সেখান থেকে সে ট্রান্সফার করে অন্য জেন্ডারে, ট্রান্সফরমেশন, এটাকে ট্রান্সজেন্ডার বলে। আচ্ছা, ট্রান্সজেন্ডার আর হিজড়ে এই কথা কি দুটো একই? না, হিজড়ে কথাটা হিজড়ে কোনো নাম নয়, আমরা এখন এটাকে শব্দ হিসাবে ইউজ করি। কিন্তু হিজড়ে হচ্ছে একটা প্রফেশন, যারা
ধরো কারোর বাচ্চা হলে তাদেরকে নাচানো বা কোনো সিগনালে দাঁড়ানো, এই পেশাটাকে বলা হয় হিজড়ে বৃত্তি। সিগনালে আকল না পার্টিকুলার, এইটা কিন্তু আমাদের মানে ওনাদের কাছে এটা নয়, যেটা তুমি প্রথমে ফার্স্ট কাজ বললে ওটাই মেনলি জব। হ্যাঁ, সিগনালে এখন ওনারা দাঁড়ায়, মানে বিশেষত হচ্ছে কাজ না পেলে মানুষকে তো এটা করতে হবে, কিছু করার নেই, কারণ সবাই তো কাজ চাইছে, কিন্তু কাজ যদি আমরা না পাই তাহলে আমাদের তো অন্য পথ বেছে নিতে হবে। সবাই তো আর্টিস্ট হয়ে জন্মায়নি, এটা একটা সমস্যা। এবার হিজড়ে পেশাটা কিন্তু এটা পেশা, এটা কিন্তু কোনো নাম নয়। আমরা পার্টিকুলারলি এখন ওই মানে এই সম্প্রদায়টাকে আলাদা করার জন্য হিজড়ে নামটা দিই, বিশেষণটা বসিয়ে দিই আর কি। আচ্ছা, এটা মেলও নয় ফিমেলও নয়, ট্রান্সজেন্ডার তাহলে কোন জায়গায় থাকে, মানে কোন ক্যাটাগরিতে থাকে? কোন ক্যাটাগরি? থার্ড জেন্ডার হিসাবে যেহেতু বলা হয় ট্রান্সজেন্ডারকে, না তারা পুরুষ না তারা নারী, অর্ধনারী আর কি বেসিক্যালি বলা হয় যেটা। আচ্ছা, মানে থার্ড জেন্ডার হচ্ছে তোমাদের ক্যাটাগরিতে তোমাদের রাখা হয়েছে। আচ্ছা, এখন তো মানে সব জায়গাতে অ্যাপ্লাই করা যেতে পারে, কিন্তু আগে যেটা ছিল না ফেসিলিটি। না, আগে একদমই ছিল না। লাস্টে অনেক স্ট্রাগল করার পর আমাদের যারা সিনিয়র আছেন, যেমন কি লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী, তারপরে হচ্ছে আরো রয়েছে কালী মুভির যিনি, যার লাইফ স্টোরি নিয়ে হলো আমাদের, ওনাদের স্ট্রাগলের থেকে আমরা এই কিছুটা জায়গা পেয়েছি যে আমাদেরও সম্মান রয়েছে, আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি। কিন্তু এটা শুধুমাত্র খাতায় কলমে বা টেলিভিশনেই সীমাবদ্ধ, কারণ পাবলিক বাসে উঠলেও দুটো কোটা থাকে, একটা নর্মাল জেনারেল কোটা যেখানে পুরুষ মহিলা সবাই বসতে পারে, একটা পার্টিকুলার মহিলা কোটা থাকে, বা কোনো পাবলিক টয়লেটে গেলেও সেরকমই থাকে, একটা পুরুষ একটা মহিলা। কোথাও গিয়ে কিন্তু আমাদের জন্য পার্টিকুলারলি কোনো আলাদা স্পেসিফিক জায়গা কেউ তৈরি করে দেয়নি বা করেন না। হয় আমাদেরকে নারীদের আওতায় যেতে হয়, না আমাদেরকে পুরুষের আওতায় যেতে হবে। দু জায়গায় দাঁড়িয়ে মানে দুটো জনের মাঝখানে দাঁড়িয়ে আমাদেরকে সেই সব দিক থেকেও তো একটা হ্যারাসমেন্ট এটা। আচ্ছা, তুমি মানে এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে মানে ছেলেরাই ম্যাক্সিমাম মানে মেল থেকে ফিমেলের দিকে ট্রান্সফার। না, এটা এবার বিষয় হচ্ছে এটা কেন আমি বলছি, সমস্যাটা কোথায় জানেন তো, অনেক মেয়েরাও হয়, মেয়েরা ট্রান্সফর্ম করে। হ্যাঁ, কেন কম? বেসিক্যালি মেয়েরা যদি ট্রান্সফর্ম করে একটা পুরুষের মতন ড্রেস আপ করে, সমাজ তাকে বলে হচ্ছে খুব স্মার্ট, ওবিডিয়েন্ট, মানে দেখতে ভালো লাগছে এরকম একটা ব্যাপার। কিন্তু পুরুষেরা যখন ট্রান্সফর্ম হয়ে একটা মেয়ের মতন শাড়ি পরে বা আচরণ করে, তখন তাকে বলা হয় মেইলি পুরুষ। তো সেই জন্য আমাদের চোখে সবসময় এই পুরুষরাই চেঞ্জ হয়ে আসছে এটা দেখা যায়। মেয়েরা যে চেঞ্জ হয়ে টমবয় বা লেসবিয়ান যারা রয়েছে কমিউনিটির মধ্যে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে না জাজ করাটা খুব টাফ, মানে তাদেরকে বোঝা যায় না। অনেকে আছে, অনেক পুরুষেরা শাড়ি পরে বেড়াচ্ছে। এখন যারা দেখি যে এলজিবিটি কমিউনিটি যে প্রাইড হয়, কার্নিভাল হয়, তো সেই সব জায়গায় দেখতে পাই ওনারা যখন যাচ্ছে তখন সবাই ওদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করছে, গে হোমো হেন তেন এইসব কোটিং ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করছে। বাট যখন কোনো মেয়েরা শর্ট মানে হেয়ার কাট করে একটা জিন্স একটা ভালো টি শার্ট পরছে, সিগারেট খাচ্ছে, তখন সেটাকে বলা হয় স্মার্ট। তো এটা হচ্ছে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি। আমরা যদি সোজা ভাবে কোনো মানুষকে দেখি তাহলে সেটা আমাদের চোখে সোজা, বা তারাও সোজা। যদি আমরা ব্যাকা ভাবে দেখি তো ব্যাকা, এটাই হচ্ছে বিষয়। তুমি এখানে তিনখানা টার্ম খুব বড় বড় ইউজ করলে বা খুবই পাওয়ারফুল টার্ম ইউজ করলে, এক হচ্ছে লেসবিয়ান, এক হচ্ছে গে, আর এক হচ্ছে হোমো। এই তিনটে আলাদা আলাদা কি ডিফারেন্ট? বেসিক্যালি হোমো বিষয়টা হচ্ছে হোমোফোবিয়া, যেটা আমাদের অনেক পুরুষের মধ্যে আছে, অনেক নারীর মধ্যে আছে, যে ছেলে যদি নাচ করে বা ছেলে যদি চোখে কাজল লাগায় সে একটু মেয়েলি হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে সেম মেয়েদের ক্ষেত্রেও ছোট ছোট চুল কাটলে, এটা অনেকের ফ্যামিলি থেকে হয়, তো এটা ফোবিয়া থেকেই হোমো শব্দটা এসছে। আর গে হচ্ছে মানে যে মেয়েদের মতো, সেটা হোমোটা দুটো ক্ষেত্রেই হতে পারে। একটা মেয়ে যদি ছেলেদের মতন আচরণ করে তাকেও বলা যেতে পারে, একটা ছেলে যদি মেয়েদের মতন আচরণ করে তাকেও বলা যেতে পারে, ঠিক আছে। এবার গে শব্দটার অর্থ হচ্ছে কোনো পার্টিকুলার পুরুষ বা কোনো মেয়েলি পুরুষ বা হোয়াট এভার এনিথিং, তার যদি কোনো ছেলেকেই পছন্দ পার্টিকুলার, সে নিজেকে ছেলে মনে করে, আবার ছেলেকেই মানে সমপ্রেমী। আচ্ছা, যে ধরো একটা পুরুষ একটা পুরুষের সাথে প্রেম করছে বা তার সাথে রিলেশনে রয়েছে, এটা হচ্ছে গে। এরকম নয় তো যে ছেলেটা নিজেকে মেয়ে মনে করে একটা ছেলেকে ভালো লাগছে, সেটা তার উপর ডিপেন্ড করছে। এবার দুটো ছেলের মধ্যে কেউ নিজেকে মেয়ে ভাবছে বা দুজনেই দুজনকে ছেলে ভাবছে, সেটা হতে পারে, সেটা তাদের মেন্টালিটির উপর ডিপেন্ড করছে। আর লেসবিয়ান বিষয়টা হচ্ছে সেটারই মানে সম্পূর্ণ উল্টোটা, হচ্ছে দুটো মেয়ের মাঝখানে। আচ্ছা, এটা হচ্ছে দুটোটা। এখন তো আমাদের ভারত সরকার আইনত স্বীকৃতি দিয়ে দিয়েছে যে ম্যারেজ তারা করতে পারে। আমার তো মনে হয় সমাজ কি সেটা মানে?
আগুলো কি আইনত দিয়েছে? ওই আইনত, ওই যে বললাম আইন, টিভি এগুলোর ক্ষেত্রে এগুলো প্রযোজ্য, কিন্তু পাবলিকলি একটা ছেলে বা একটা ছেলে আরেকটা ছেলের সাথে প্রেম করছে বা একটা মেয়ে একটা মেয়ের সাথে প্রেম করছে, সেটাকে মানুষ এখনো সেই বাজে দৃষ্টিভঙ্গিতেই দেখে বা সেই রকম ভাবেই তাদেরকে নিয়ে নিন্দামন্দ করে। আচ্ছা, তো মানে বাচ্চাবেলা থেকে নর্মালি সবাই যেরকম মানুষ হয়, তুমিও নিশ্চয়ই সেরকম ভাবেই মানুষ হয়েছে। তো মানে এই জিনিসটা ডেভেলপ হওয়ার পিছনে কারণটা তুমি কি মনে করো? বেসিক্যালি আমার কিন্তু ওই শারীরিক চেঞ্জ বা ওরকম মানে তার উপর ডিপেন্ড করে সবকিছু তা নয়। আমার একটা বিষয় যেটা আমার মনে হয় আমি কিছুটা হলে একটু প্রতিবাদী করছে, তো সেই জন্য আমার মনে হয় আমাদের মতন যারা প্রতিবাদী মানুষ রয়েছে তারা যদি এই বিষয়টাকে কাজে লাগিয়ে কিছু মানুষের ভালো করতে পারে, বা যারা আমাদের এই কমিউনিটির মধ্যে অনেকে আছে যারা পথভ্রষ্ট, মানে হয়তো তারা জানে যে তারা ভালো কিছু কাজ করতে পারবে, তাদেরকে সিগন্যালে যেতে হবে না বা তাদেরকে বাচ্চা নাচি যেতে হবে না, তারা একটা আর্টিস্ট হতে পারে, তারা একটা লয়ার হতে পারে বা তারা একটা ভালো সিঙ্গার হতে পারে, তারা পথভ্রষ্ট, মানে তারা বুঝতেই পারছে না তাদের আলটিমেটলি কি করতে হবে। তো সেই রাস্তাগুলো আমরা তাদেরকে দেখাতে পারি একটা আর্ট ফোরামের মাধ্যমে বা একটা আর্টিস্টিক ওয়ে দিয়ে নিয়ে গিয়ে, যে তোমরা এটা করলে এটা বেটার হবে। তো সেরকম ভাবে আমার মনে হয় আমার চেঞ্জটাও সেরকমই এসছে। আচ্ছা, মানে এই পডকাস্টের শুরুর দিকেই তোমাকে আমি একটা কোশ্চেন করেছিলাম যে সমাজের মধ্যে কিছু বুলি হয় কিনা। আর রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, যেটা আমরা সোশ্যাল মিডিয়া থ্রু দেখতে পেয়েছি, যে একটা আমাদের কলকাতার মেট্রো স্টেশনেতে একটা পুলিশ অন ডিউটি একজনকে হ্যারাসমেন্ট করেছে, এবং মানে সেটা তুমি ডিটেলস আমার থেকে ভালো বলতে পারবে। তো আমি এই কথা মানে এই ঘটনাটা ডিটেলস তোমার কাছ থেকে জানতে। বেসিক্যালি আমি সেদিনকে ওখানে প্রেজেন্ট ছিলাম না। যাদের সাথে হয়েছে তারা আমার অতীব পরিচিত, মানে যে দিদি ওখানে পাবলিকলি লড়েছেন ওনার নাম হচ্ছে রঞ্জিতা সিনহা, আমার নিজের দিদির মতন, উনি আমাকে অনেক সাপোর্ট করেন। আর যার সাথে মানে যে ভিকটিম যার সাথে ঘটনাটা ঘটছে তার নাম হচ্ছে রিদম, সে আমার বান্ধবী সমতুল্য। তো ওখান থেকে সেদিনকে ওরা মিছিলে গেছিল, এই আরজি করের সংক্রান্ত বিষয়ে মিছিল গেছিল, এবং সেখান থেকে ফেরার সময় ওরা রবীন্দ্র সদনে কার্ড অ্যাপ্লাই করে, মানে টোকেন অ্যাপ্লাই করে এবং টোকেন নেয়, নিয়ে যখন পাস করতে যায়, মানে টোকেন পাস করে যে এক্সিট করবে গেট থেকে, তখন ওকে বলা হয় যে এখান থেকে মানে ঢুকতে দেওয়া হবে না। তো এরকম বলার পর ওরা প্রোটেস্ট করে যে কেন আমাদের ঢুকতে দেওয়া হবে না, এটা তো পাবলিক ওয়ে, এখান থেকে তো সবাই যেতে পারে, ওখানে তো মানে কি বলবো, ছেলে মেয়ে উভয় লিঙ্গ এদের তো কোনো বাধ্যবাধকতা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওকে বলা হয় যে তুমি তো ট্রান্স, তাহলে তুমি যেটা মানে তুমি যেভাবে রয়েছো, তো ওর বুকে হাত দেওয়ার চেষ্টা করা হয় এবং ওকে বলা হয় এটা কি আসল অরিজিনাল কি নকল নাকি। পুলিশ অফিসার বলছে? হ্যাঁ, এটা পুলিশ অফিসার অন ডিউটি। তো এটার এগেইনস্টে যখন প্রতিবাদ ওঠে বা সবাই মিলে যখন প্রতিবাদ করে, ওখানে ওই আমার দিদি পৌঁছায় এবং ওনারা সবাই মিলে প্রতিবাদ করে। তো অন ডিউটি যে পুলিশ ছিলেন সে তো নিজের মুখ লুকিয়ে পালিয়ে গেছেন। তারপরে ওনাকে অনেকবার আনার চেষ্টা করা হয়েছে, উনি আসেননি, এবং আরো যারা অফিসার ছিল আসবেন না, অফিসার্স ছিল তারা ক্ষমা প্রার্থী। বা বিষয়টা হচ্ছে আজকে আমি যদি কোনো অন্যায় করি, আমার উচিত আমার নিজেকে গিয়ে ক্ষমা চাওয়া। তো সেখানে অন্য পার্টিকুলার একজনকে বাঁচাতে আরেকজন ক্ষমা প্রার্থী, সেই বিষয়টা তো অ্যাকসেপ্টেবল নয়, আমাদের ন্যায্য নয়। প্লাস ওইখানে যখন ওরকম ঝামেলা হচ্ছে, সেই মতো অবস্থায় প্রচুর ছেলে মেয়ে উভয় ওখান থেকে পাস করেছে, কেউ কিন্তু মানে আমাদের জনগোষ্ঠীর কারো সাপোর্ট করেনি। এদিকে দেখতে গেলে যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, সেখানে কিন্তু একটা মেয়ের এরকম একটা অন্যায় হয়েছে মেয়েটার সাথে, তার জন্য কিন্তু আমরা সবাই মানে কেউ কিন্তু ভেদাভেদ করিনি, কে ছেলে কে মেয়ে কে পুরুষ, আমরা সকলে মিলে তার প্রতিবাদ মিছিলে মানে সামিল হয়েছি বা পার্টিসিপেট করেছি। একদম ইনফ্যাক্ট এখনো চলছে সেই প্রতিবাদ মিছিল আমাদের, জানি না আমরা কি জাস্টিস পাবো আদৌ, কিন্তু আর এই আন্দোলন চলবে যতক্ষণ না জাস্টিস দেওয়া হবে। আমার এই ছোট চ্যানেল থেকে আমি বড় রকম ধিক্কার জানাচ্ছি, এবং সরকারের স্টেপের উপর আমি মানে ভাষা নেই বলার, মানে তাদের প্রতিটা স্টেপে আমার যদি অ্যাকশন নেয় নিতে পারে, কোনো ব্যাপার নয়, আমি দেখে নেবো কি করা যায়। কিন্তু যেইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে কেসটাকে, সেটা প্রতিটা ধিক্কার জানাই এবং নিন্দনীয়, এর ভাষা নেই বলার। কন্টিনিউ করো। এবং তারপরে এরকম ঘটনা ঘটার পর ওখানে অনেকে মানে যারা ওইখানে মেট্রোর যারা হেড থাকেন ওনাদেরকে ডাকা হয়েছিল, তা ওনারাও কেউ আসেননি। এটা নিয়ে অনেক পুলিশের কাছে অনেক কমপ্লেইন করা হয়েছে, প্রথমে ওরা কমপ্লেইন নিচ্ছিল না, দেন দিদি গিয়ে রিপোর্ট করার পর কমপ্লেইন নিয়েছে, এবং এখনো পর্যন্ত এটা কোনো সুরাহা হয়তো হয়নি। মানে সেই যে আগেকার দিনের সাথে এখনের দিনে যে স্বাধীনতা বিষয়টা, যে স্বাধীন হওয়া বা এই তিনটে জেন্ডারকে আইডেন্টিফাই করা, কিন্তু আলটিমেটলি কিন্তু এই দুটো জেন্ডারই সমাজের মধ্যে বেঁচে রয়েছে।
থার্ড জেন্ডারকে কিন্তু এখনো পর্যন্ত কেউ সেইভাবে স্বাধীন করেনি, বা স্বাধীনতা কোথায় আমাদের কাছে? যদি একটা মেট্রো স্টেশনে একটা অন ডিউটি পুলিশ আমাদের গায়ে হাত দিয়ে বুকে হাত দিয়ে বলে যে এটা অরিজিনাল না ফেক, তাহলে মানে এটার থেকে আমাদের সমাজে আর বোধহয় ধিক্কারজনক কিছু হতে পারে না, এটা আমার মনে হয়। পার্টিকুলার আমি এখানে বলতে চাইবো সব পুলিশ অফিসাররা কিন্তু খারাপ নয়, বাট কিছু কিছু পুলিশ অফিসাররা যেইভাবে নিজেদেরকে নামিয়ে নিয়ে যাচ্ছেন মানুষের চোখে, সত্যি মানে আমরা কোন জায়গায় যাচ্ছে নিজেরা একবার ভেবে দেখবেন। সেটা আরজি করেই হোক আর সেটা আমাদের এই মেট্রো স্টেশনের ঘটনাই কেন না হোক। হ্যাঁ, সব থেকে বড় বিষয় অনেকেই বলবে হচ্ছে একজন পুলিশকে দিয়ে তো 10 জনকে বিচার করা যায় না। সেরকম আমাদেরও একটা বক্তব্য, একজন ট্রান্সজেন্ডার যদি আপনার সিগন্যালে দাঁড়ায়, বা কেউ বাচ্চা না চায়, বা কেউ একটা রং প্রফেশন বেছে নেয়, তো একজনকে দিয়ে তো 10 জনকে বিচার করা যায় না। রং প্রফেশনে তো ছেলেরাও আছে মেয়েরাও আছে। হ্যাঁ, অবশ্যই আছে, কিন্তু আলটিমেটলি হচ্ছে বললাম দুটো তন্ত্রকে আমাদের এই পশ্চিমবঙ্গে বেশি করে প্রায়োরিটি। আমি কিন্তু বহু রাজ্যে পারফর্ম করেছি, আসাম বলুন, তারপরে পাঞ্জাব বলুন, প্রচুর জায়গায় গেছি, কিন্তু মানে আমাদের এই পার্টিকুলার পশ্চিমবঙ্গেই দেখেছি যে ট্রান্সজেন্ডার বা ট্রান্স কমিউনিটির বা এলজিবিটি কমিউনিটির যারা পার্সনস হয় তাদেরকে একটা অন্য চোখেই দেখা হয়, কিন্তু অন্য ক্ষেত্রে অন্য জায়গায় মানে অন্য স্টেটে কিন্তু এই বিষয়টা নেই। কেরালা, চেন্নাই, প্রচুর জায়গায় ঘুরেছি আমার প্রোগ্রাম থ্রুতে, সেখানে কিন্তু যথেষ্ট রেসপেক্ট করে, এবং তাদের কাছে বোধহয় মানে পুরুষ নারীর থেকেও সবার আগে আমাদের সম্মান। সেই জিনিসটা আমরা এই কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে খুব কম পাই। আমাদের মাইথোলজি অনুযায়ী রামচন্দ্র যখন বনে গিয়েছিলেন তার সঙ্গে সবাই গেছিলেন, ছেলে গেছিলেন, মেয়েরা গেছিলেন, এবং 3 নম্বর লিঙ্গের ব্যক্তিরাও গিয়েছিলেন, ব্যক্তি বা যাই বলেন না কেন। রামচন্দ্র যখন সবাইকে বলে যে তোমরা ফিরে চলে যাও, ছেলে এবং মেয়ে, তখন সবাই ফিরে চলে গেছিলেন, কিন্তু এই তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা কিন্তু যাননি। রামচন্দ্র যখন 14 বছর বনবাস পূরণ করে যখন ফিরে আসে, তখন কিন্তু তিনি দেখেন যে এনারা এখনো পর্যন্ত ওয়েট করছে। তখন তিনি জিজ্ঞাসা করেন যে আমি তো সবাইকে চলে যেতে বলেছি, বলছে আপনি তো শুধু ছেলে আর মেয়েকে বলেছিলেন, আমাদের তো বলেননি। তখন রামচন্দ্র কিন্তু এনাদের একটা বর দিয়েছিলেন, যেটা আমি জানি, যে তোমরা যদি যেই মঞ্চে যেটা চাইবে, যাকে আশীর্বাদ করবে, সেটা কিন্তু করবে। তো একটুখানি নিজের ভেবে চিনতে, আমার প্রভু যখন আশীর্বাদ দিয়েছে সেটা কাজ হবে, তো একটু ভেবে চিনতে ব্যবহার করবেন, এটাই আমাদের কাছে রিকোয়েস্ট। একদমই তাই। মানে এই ঘটনাটা আপনারা সকলেই জানেন, এই রামচন্দ্রের বিষয়টা। এছাড়াও আমরা যারা ভগবান শিবের পুজো করি, শিব তো তিনিও তো অর্ধনারীশ্বর, তার নিজের শরীরের মধ্যে অর্ধভাগ পুরুষ এবং অর্ধভাগ নারী। যেখানে আমরা যেই ভগবানকে পুজো দিচ্ছি, অর্ঘ্য দিচ্ছি, সেই ভগবানের কাছে উপাসনা করছি, কিন্তু আমাদের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যায় কেন? এটা আপনাদের কাছে একটা বড় প্রশ্ন। আমাদের চেষ্টা করবেন সবাইকে সমানভাবে দেখার। আর দিনের শেষে সবাই মানুষ, তো অন্তত এই মানুষের চোখে অন্তত সবাইকে দেখুন, এই ভেদাভেদটা রাখবেন না। আচ্ছা, তোমার মানে যখন বললে 10 বছর আগে, মানে তোমার তখন 16 বছর বয়স, তখন তুমি মাধ্যমিক কমপ্লিট করো, তো মানে স্টুডেন্টদের সঙ্গে থাকতে থাকতে, বা তোমার যখন যারা বন্ধু ছিল ফ্রেন্ড সার্কেলের সঙ্গে থাকতে থাকতে, সেখান মানে কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করলে, বা সেখান থেকে তো নিশ্চয়ই একটা কোনো বুলি বা কিছু একটা আসবে? না, মানে আমার এই দিক থেকে আমি খুব লাকি, মানে আমার স্কুল বা কোচিং কোনো ক্ষেত্রেই আমাকে কোনোদিন বুলিং হতে হয়নি। যখন আমি স্কুলে পড়তাম, আমি বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুলের স্টুডেন্ট ছিলাম। ওখানে আমাকে প্রত্যেকটা স্যার মানে মোটামুটি পড়াশোনা একটা অ্যাভারেজ ছিলাম বলে আমাকে ওখানে খুবই প্রায়োরিটাইজ করা হতো, এবং আমাকে স্যারেরা বা আমার ক্লাসমেট যারা ছিল তারা অনেক সাপোর্ট করতো। মানে স্কুল থেকেই তখন আমি ডান্সটা করি না যে তা না, কিন্তু পার্টিকুলার যে শিক্ষাটা দরকার বা যেরকম একটা প্রপার ওয়েতে শেখা দরকার, তো সেই সময় সেটা করতাম, মানে শিখতাম না, জাস্ট ওই মনের মধ্যে আসতো, চেষ্টা করতাম, ওরকম ভাবেই একটা কোনো রকমের ডান্স করতাম। তো সেটাকে খুব অ্যাকসেপ্ট করতো ওরা, এবং যেহেতু আমাদের বয়েজ স্কুল ছিল সম্পূর্ণটাই, তো মানে সবার আগে এটা ধারণা আসে যে বয়েজ স্কুল থাকলে একটা ওই রকম বুলিং হওয়ার শিকার থাকে বা হ্যারাসমেন্টের শিকার থাকে, কিন্তু কোনোদিন সেটা হয়নি আমার ক্ষেত্রে। বন্ধুরা কি জানতো যে তুমি এরকম ফিল করো? ফিল করি বলতে হ্যাঁ, শরীরের হাবে ভাবে তো ছিল সেটাই, কিন্তু কোনোদিন সেটা নিয়ে কোনো ব্যঙ্গ বিদ্রুপ বা কোনো রকম ভাবে লেগ পুলিং এগুলো কিছু হয়নি আমার সাথে। অন্যদের ক্ষেত্রে হয়। স্কুলে কি মানে মেল ড্রেস পরে যেতে? হ্যাঁ, অবশ্যই। আমার চেঞ্জটা বেশি দিনের নয়, মানে চেঞ্জটা খুব হলে হয়তো 5-6 বছর হচ্ছে আমি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়েছি বা চেঞ্জ করছি, নিজেকে ট্রান্সফরমেশনের মধ্যে রয়েছি। তার আগে আমি মেল লুকই ক্যারি করতাম, মানে মেল ভাবেই আমি রাস্তায় চলাচল করতাম, কিন্তু অন্তরে তো একজন স্ত্রীর বাস, এটাই হচ্ছে বিষয়।
আচ্ছা, এখানে আমি একটা তোমার কোশ্চেন করবো, যার মনে করো বাচ্চাবেলা থেকে এই জিনিসটা আছে, মানে অনেকেই তো দেখতে পাই বা সিনেমাতেও দেখি 4-5 বছর বা আর একটু গ্রো হতে হতে তার মধ্যে জিনিসটা প্রকট ভাবে আসে, সে ওই বয়েজ স্কুলেতে নিজেকে কমফর্ট ফিল করে না, তো তাদের এই মুহূর্তে মানে সেই মুহূর্তে করাটা কি? দেখুন, বিষয়টা হচ্ছে এটা সম্পূর্ণ না হরমোনের উপর ডিপেন্ড করে। যার শরীরে ফিমেল হরমোনটা একটু বেশি থাকে তাদের ওই জেনেটিক্যালি মানে অ্যাপিয়ারেন্সটা একটু মেলি হয়ে যায়। আবার যারা ধরুন কন্ট্রোল করতে পারে, দুটোর ব্যালেন্স থাকে, কিন্তু তারা মেনটেন করে নিতে পারে। বাট তখন কি হবে, সব স্কুল তো সমান হয় না। ধরুন আমার স্কুল আমাকে সাপোর্ট করেছে, অন্যান্য স্কুল তো সবাইকে সাপোর্ট করে, তখন কি হয় একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে চলে যায়। এবার সেইটা তার থেকেও বড় বিষয়, মানে সব থেকে আমাদের জীবনে সব থেকে বেশি বড় জায়গা হচ্ছে যদি ফ্যামিলি সাপোর্ট পাওয়া যায়। ফ্যামিলি সাপোর্টটা ভীষণ বড় জিনিস। যদি ফ্যামিলি সাপোর্ট পাওয়া যায় তাহলে এই স্কুল কোচিং এগুলোতে কোনো ম্যাটার করে না। কিন্তু অনেকে আছে হয়তো বলতে পারে না, বাড়িতে বাবার চাপ, মায়ের চাপ, বা ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, তাদের সামনে প্রকাশ করতে পারবে না, সেই জন্য একটা মানে মানসিক ভারসাম্যহীন হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো সেই জিনিসগুলো যাতে না হয় আমরা চেষ্টা করছি সেরকমই একটা মেসেজ সমাজকে দেওয়ার, বা সেরকম কিছু কাজ করার, যাতে যাদের মধ্যে এই ক্রাইটেরিয়া গুলো রয়েছে তারা যেন নিজেকে আউট করতে পারে বা সবার সামনে যে মুখ খুলতে পারে। অনেক সময় কি হয়, এরা তো খুব কি বলবো, নিজেদের মধ্যে জিনিসটাকে আটকে রাখে, মানে ব্যক্ত করতে পারে না অনেকের সামনে। তো সেই ব্যক্ত করার বিষয়টা যদি তার মধ্যে চলে আসে, আমার মনে হয় না সমস্যা হবে পরে। বা তুমি কি এরকম চাইছো যে তৃতীয় লিঙ্গের জন্য আলাদা কোনো স্কুল বা আলাদা কোনো সার্ভিস থাকে? হ্যাঁ, বেসিক্যালি আমার যে স্কুল, আমার স্কুলে ম্যাক্সিমামই থার্ড জেন্ডার রয়েছে, এবং শুধু থার্ড জেন্ডার নয়, অনেক দুস্থ বাচ্চাদের স্টুডেন্ট। আমার এই মুহূর্তে এখন 70 জন মতন স্টুডেন্ট রয়েছে। 70 জন? হ্যাঁ, 70 জন মতন স্টুডেন্ট রয়েছে। অনেকে এই কমিউনিটিতে বিলং করে, এবং অনেকে আছে তারা প্রপারলি ট্রান্সড, মানে তাদের পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ফিজিক্যালি পুরো চেঞ্জ হয়ে গেছে তাদের। তো তারা রয়েছে, এবং আমি চেষ্টা করি আমার ডান্স ফিল্ডে আমি অনেক যেমন ধরো আমি স্কুল বা এই ক্ষেত্রে কোনো রকম হ্যারাসমেন্ট পাইনি, কিন্তু ডান্স ফিল্ডে আমি প্রচুর হ্যারাসমেন্ট পেয়েছি। মানে এইটা কি হয়, এই লাইনটাতে না আমাদেরকে অনেকে আছে যারা হয়তো একটু আপগ্রেড রয়েছে বা একটু বড়, তারা না ছোটদেরকে উঠতে দেয় না। সিনিয়র মানে সিনিয়র জুনিয়র ব্যাপারটা আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে স্ট্রাগলটা, যে একটা নতুন নিউ কামার আর্টিস্ট, সে একটা ডান্সের জন্য, ক্লাসিক্যাল ডান্সের জন্য একটা হিউজ খরচা, কারণ ড্রেস, অর্নামেন্টস, আর এই বিষয়টা হচ্ছে যত নিজেকে আপডেট দেখাবে বা আপডেট করবে তত তোমাকে মানুষ অ্যাকসেপ্ট করবে। তো সেই ক্ষেত্রে আমি প্রচুর প্রবলেমের মধ্যে পড়েছি, কারণ আমার ফিনান্সিয়াল প্রবলেম ছিল না। তো ট্রান্সজেন্ডার বলে নাকি? না, এটা নট অনলি ট্রান্সজেন্ডার, নট অনলি ট্রান্সজেন্ডার, আমাদের এই পার্টিকুলার এই ডান্স ফিল্ডে, ডান্স না এই আর্টিস্টিক ফিল্ডে এটা রয়েছে যে সিনিয়ররা জুনিয়রদের একটু চেপে রাখবে, ডমিনেট করবে। তো সেই জিনিসটার জন্য এবার আমার আর্থিক অবস্থা সেরকম একটা ভালো ছিল না যে 5,000-6,000 টাকা দিয়ে প্রত্যেক সময় ড্রেস কিনবো। তো সেই জিনিসটা যেটা আমি ফিল করেছি, আমি চেষ্টা করি আমার স্টুডেন্টরা যাতে সেই জিনিসটা মানে ফিল না করে। যে অনুষ্ঠানই হোক তাদের হাতে সামান্য একটা রেমুনারেশন আমরা দিই প্রত্যেক প্রোগ্রামে, এবং চেষ্টা করি গ্রুপের জন্য ভালো কিছু ড্রেস, অর্নামেন্টস করতে, যাতে তাদের যাতে সমস্যা যেটা আমি ফিল করেছি সেটা যাতে তারা না পায়। সেরকম ভাবেই চলছে আর কি। অনেকে আছে, তার মধ্যে অনেক দুস্থ মানুষ আছে যাদের হয়তো মা নেই, বাবা নেই, বা ফ্যামিলি দেখে না, এরকম অনেকে আছে, তাদেরকে নিয়ে আমাদের এই ছোট্ট সংসার চলছে। মানে তোমার কি ওখানে শুধু ডান্সই শেখানো হয় নাকি ওখানে থাকারও ব্যবস্থা? না, থাকার ব্যবস্থা আপাতত করে উঠতে পারিনি। আমি যে দিদির কথা বললাম, রঞ্জিতা সিনহা, ওনার আস্থানা বলে একটা গরিমা গৃহ আস্থানা বলে একটা টলিগঞ্জে রয়েছে। তো আমাকে ওইখান থেকে একটা গরিমা গৃহ বলে আস্থানা, মানে জায়গাটার নাম আস্থানা। তো এরকম একটা হাউজিং রয়েছে। তো উনি আমাকে এদিক থেকে সাপোর্ট করে। ধরো কেউ বা মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বা চলে গেছে, তার বাড়ি থেকে সাপোর্ট করছে না, তো আমি সেই সাপোর্টটা ওনার কাছ থেকে পাই। ওনাকে ফোন করে যদি বলি দিদি এরকম একটা হেল্প লাগবে, একজন এরকম রয়েছে, তো উনি ওই শেল্টারটুকুনির ব্যবস্থা, শেল্টার, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ওখানে করে দেয়। তোমার একাডেমির নাম কি? আমার রেইনবো ডান্স গ্রুপ। রেইনবো ডান্স গ্রুপ। আচ্ছা, মানে কি তোমরা মানে বেসিক্যালি আমার হচ্ছে স্ট্রিম হচ্ছে ভরতনাট্যম, চেন্নাই কালাক্ষেত্র স্টাইলে, আর তার সাথে রবীন্দ্র, ক্রিয়েটিভ, নজরুল, এগুলো আমরা করি। বলিউডটা খুব কম করি, খুব রেয়ার। তবে একটা জিনিস, মানে আমাদের স্কুলে যে শুধুমাত্রই নাচ শেখানো হয় তা কিন্তু নয়। আমাদের স্কুলের প্রত্যেকটা আর্টিস্ট ভালো পেইন্টিং করে, তারা নিজেরাই প্রপ বানায়, মানে তাদেরকে নিজের ট্রেনিং করানো হয় যারা ভালো পারে। অনেকে আছে মেকআপ আর্টিস্ট, অনেকে আছে মডেলিং করে, মানে সব দিক থেকেই তারা পারদর্শী, এরকম ভাবেই
মানে তৈরি করা হচ্ছে তাদেরকে। তুমিও তো মডেলিং করো? আমি করি খুব কম, মানে একদম প্রফেশনালি বলা যেতে পারে মডেল সেরকম নই, বাট আমার প্যাশন থেকে করি আর কি। আচ্ছা আচ্ছা, তুমি এটাও নিশ্চয়ই দেখেছো আমাদের এই ইন্ডাস্ট্রিতে, সেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি হোক বা হিন্দি ইন্ডাস্ট্রি হোক, মানে ট্রান্সজেন্ডারদের যখন কাজ দেওয়া হয় অ্যাক্টিং ফিল্ডে, তখন দেখবে যে ম্যাক্সিমাম ক্যারেক্টার ট্রান্সজেন্ডারই দেওয়া হয়। তাদেরকে অন্য কোনো ক্যারেক্টারে সেইভাবে ভাবা হয় না যে অ্যাজ এ লেডি, বা কেউ যদি লেডি থেকে জেন্টসে এসছে বা ফিমেল থেকে মেল হয়েছে, তাকে হয়তো অ্যাজ এ হিরো বা অ্যাজ এ কারোর ভাই এইটা ভাবা হয় না। মানে এটাকে তুমি কি বলবে? বিষয়টা হচ্ছে প্রথমত আমাদের এই ইন্ডাস্ট্রিতে, মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা সিরিয়ালে যেখানেই হোক, ট্রান্সজেন্ডারদের যদিও বা রোল দেওয়া হয়, সেগুলো প্লে করে হয় কোনো ছেলে অথবা মেয়ে। প্রথমত ট্রান্সজেন্ডাররা খুব একটা যে কাজ পায় তা নয়। যেমন কি মাঝখানে একটা সিরিয়াল শুরু হয়েছিল ফিরকি বলে, ফিরকি, হ্যাঁ, তো সেই সিরিয়ালটা কিন্তু ভালো টিআরপি পাচ্ছিল এবং ভালোভাবেই এগোচ্ছিল এবং ভালো একটা সমাজে একটা ভালো বার্তাও দিচ্ছিল। বাট ওই যে মানে যেটা আমরা বাঙালিরা দেখে অভ্যস্ত, যে একটা মহিলা 4টে বিয়ে, একটা ছেলে ড্রিঙ্ক করে এসে তার বউকে পেটাচ্ছে বা তার শাশুড়ি তার সাথে, মানে হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের কাছে সব থেকে বেশি টিআরপি বা সব থেকে বেশি ক্রেজ, মানে এগুলো দেখে আমরা বিনোদিত হই বা কিছু। তো এইটার মধ্যে সেটা ছিল না এই সিরিয়ালটা, যার জন্য এই সিরিয়ালটা বন্ধ করে দেওয়া হয়। তো সেরকমই বিষয়টা যে ট্রান্সজেন্ডারদের কাজ দিলেও তাদেরকে নেগেটিভ ওয়েতেই পাবলিসিটি করা, মানে পাবলিক করা হয়। যেমন ধরো তারা কোনো ড্রাগ অ্যাডিক্টেড, বা তারা এরকম রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, বা তারা বাচ্চা নাচাতে এসছে, এই পার্টিকুলার কিছু কিছু টার্মসেই এদেরকে ইউজ করা হয়। বা কোনো খারাপ র্যাগিং এর সাথে যুক্ত, খারাপ কোনো সংগঠনের সাথে যুক্ত তারা এই কাজগুলো করছে। কিন্তু ট্রান্সজেন্ডারদের মধ্যে হচ্ছে যে আর্টিস্ট মেন্টালিটি আছে, বা কেউ লয়ার হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, তারা ভালো কাজ করছে, সমাজে কিছু ভালো জিনিস দিচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা কোথাও কি মেসেজ পাই না। তো মানে বিষয়টা হচ্ছে সমাজে এমন একটা সার্কেল তৈরি করে দেওয়া হয়েছে, ট্রান্সজেন্ডার মানে থার্ড, যেহেতু থার্ড ক্যাটাগরিতেই তারা থাকবে, তাদেরকে কোনদিন লাইমলাইটে আনা যাবে। তো সেইটার থেকে আমাদের একটু বিরোধিতা, যে আমরা চাইছি যাতে সেই লাইমলাইটটায় আমরা সবার সাথে, মানে কাঁধে কাঁধে পুরুষ নারী সবার সাথেই যেন মিশিয়ে একসাথে কাজ করতে পারি, একটা আর্টিস্ট হিসাবে যেন দেখা হয়। একদম একদম, শুধু আর্টিস্ট না, একটা মানুষ হিসাবে যেন দেখানো হয়। কারণ সবার আগে তো মনুষ্যত্ব, তারপরে তো আমরা আর্টিস্ট, তো সেই জিনিসটা। তো আশা করছি পডকাস্ট আমাদের খুবই ভালো লাগছে। তো ভালো লাগলে কি করতে হবে, লাইকটা করে দিন আর কমেন্ট করে অবশ্যই জানান যে কিরকম লাগলো আর নেক্সট পডকাস্ট কি টপিকের উপর দেখতে চান। তো যেতে যেতে আমাদের অডিয়েন্সদের জন্য স্পেশাল কিছু বলতে চান? অডিয়েন্সদের জন্য মানে বেশি কিছু বলবো না, কারণ অনেক কথাই হলো। এই যে আমরা নিজেদেরকে মানুষ বলি, মানুষ কথার অর্থ তো যার মান আছে এবং হুঁশ আছে। তো এই মান আর হুঁশটা যদি আমাদের মধ্যে বজায় থাকে আর আমাদের দৃষ্টিভঙ্গি যদি সোজা থাকে, আমরা সমাজে সবাইকে একরকম ভাবে দেখতে পারবো। আর আপনাদের সকলের কাছে আমাদের একটাই আশা, আমরা আপনাদের কাছে ভিক্ষা চাই না, কোনো কাজ চাই না, আমাদের একটাই, যে আমাদের সম্মানটুকু দিন, আপনারাও আমাদের কাছ থেকে সম্মান দিন। তো পডকাস্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় শ্রীরাম।